আসসালামু আলাইকুম। গ্যাংটকে এটি আমাদের দ্বিতীয় সকাল। নাথুলা পাস এবং 0 পয়েন্ট যাওয়ার প্ল্যান থাকলেও আজকে আমরা সেই পারমিশনটা পাইনি, যে কারণে শুধুমাত্র সাঙ্গু লেকে যাওয়ার উদ্দেশ্যে আজ আমরা রওনা হব। সকাল 8:30টায় হোটেলেই নাস্তা শেষ করে আমরা বেরিয়েছিলাম এই গাড়িটি নিয়ে সাঙ্গু লেকের উদ্দেশ্যে। রাস্তার ধারে এত এত ফ্ল্যাগ দেখে আপনার মনে প্রশ্ন হয়তো জাগতে পারে, এর হেতু কী? আসলে এখানে যদি কেউ মারা যায় তখন তার স্মরণে 121টি ফ্ল্যাগ লাগানোর রীতি ওরা পালন করে। তো এটা চাইলে যে কেউই করতে পারে, চাইলে আমরা সাধারণ মানুষও এই কাজটা করতে পারি। তো যাই হোক, আমরা ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছি, মেঘের আরও কাছে চলে যাচ্ছে। মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘ স্পর্শ করা যাবে। সিকিমটা অসম্ভব পরিষ্কার একটা জায়গা, পরিচ্ছন্ন একটা জায়গা। আমি আগের একটি ভিডিওতেও বলেছিলাম এ প্রসঙ্গে। তো এখানে এই রাস্তায়ও আমি সেই ভিন্নতা টের পাইনি। আপনি একটু বাম পাশের দিকে তাকান, দেখবেন মেঘগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। এত উপর থেকে মেঘ দেখার যে সৌভাগ্য, এটি যে আমার হয়েছে, এর জন্য আসলে সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া। এখানে এসে একটা ব্যাপার আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে আপনারা যারা মরে যেতে চান, বেঁচে থাকতে চান না, যখন তখন মনে হয় এই জীবনের অর্থ কী, এর থেকে তো মরে যাওয়াই শ্রেয়, আপনারা প্লিজ ভ্রমণ করুন, এই জায়গাগুলোতে ঘুরতে আসুন। দেখবেন জীবনের মানে আপনি খুঁজে পেয়েছেন, জীবনের অর্থ আপনি খুঁজে পেয়েছেন, বেঁচে থাকার যে ইচ্ছে সেটি আপনার আবারও তৈরি হয়েছে। মরে যাওয়ার ইচ্ছে একেবারে নিঃশেষ হয়ে গেছে কিংবা কমে গেছে, সেটিও হতে পারে। কিন্তু চার দেয়ালের একটি ঘরে আবদ্ধ থেকে আপনি যদি ভাবেন যে আপনার দুঃখ কমে যাবে, আপনার মরে যাওয়ার ইচ্ছে একসময় নিঃশেষ হয়ে যাবে, তা কিন্তু না। আপনার নিজের দুঃখকে আপনার নিজেরই ঠিক করতে হবে। তাছাড়া আপনার আশপাশ থেকে অর্জিত ব্যাড এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আসলে কিছুই না। আপনি যদি ইগনোর করতে জানেন, এগুলো আসলে কিছুই না। জীবনে তো কত কিছুই ঘটবে, তাই বলে কি জীবনকে ফেলে দেওয়া যায়? মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলে দেন? ঠিক তেমন, যে ব্যাড এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছেন, ফেস করছেন, জীবন কিন্তু আসলে এটুকু নয়। জীবনে অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনি সেই চ্যাপ্টারের একটিতে আছেন কেবল, কিংবা দুটিতে আছেন কেবল, আপনার জীবনের আরও অনেক চ্যাপ্টার বাকি। তো এটাই বলবো, ঘুরতে যান, ভ্রমণ করুন। জীবনে আপনি যা দেখেছেন তার থেকে আরও অনেক বেশি দেখা বাকি। আপনি যে বিষয়গুলোর কারণে কষ্ট পাচ্ছেন, দেখবেন যে এর থেকেও খারাপ, এর থেকেও দুঃখে আরও অনেক মানুষ আছে। যখন আপনি সেই গল্পগুলো শুনবেন, তখন আপনার মনে হবে, যাক বাবা, আমি তো ভালোই আছি তাদের থেকে। তো যাই হোক, ট্যুরের ভিডিও করতে গিয়ে আসলে মোটিভেশনাল ভিডিও হয়ে যাচ্ছে। আমি ছোট করে একটি গান ছেড়ে দিই, আপনারা ভিউটা দেখতে থাকেন। একটু পরেই আমরা সাঙ্গু লেকে পৌঁছে যাব। সেখানে গিয়ে আমরা ক্যাবল কারে চড়বো। ক্যাবল কারে করে আরও উপরে গিয়ে 14,000 ফিট প্রায় উপরে, তারও উপরে গিয়ে আমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব। তো রাস্তায় আমরা আরেকবার নামবো, নেমে ছোট করে একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা নিব, কিছু আলোকচিত্র ধারণ করব, তারপর আবার রওনা হয়ে যাব। অদূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মেঘের কারণে অতটা বোঝা যাচ্ছে না, আজ অনেক মেঘাচ্ছন্ন ছিল এবং ধীরে ধীরে মেঘগুলো সরে যাওয়ায় কাঞ্চনজঙ্ঘা প্রকট হয়ে উঠছিল। যত বেশি উপরে উঠছিলাম, শীতের তীব্রতা ততই যেন বাড়ছিল। আমি জানালার বাইরে হাত বাড়িয়ে ভিডিও করছিলাম এবং আমার হাত প্রায় জমে যাওয়ার উপক্রম ছিল। আর মাস্ক যদি আপনাদের থেকে থাকে, কাইন্ডলি মাস্ক পরবেন, কারণ আপনি যদি এরকম জানালার গ্লাস খুলে রেখে অনুভূতি নিতে চান, তখন কিন্তু আপনার সর্দি লেগে বসবে। আমাদের গ্রুপের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। তো আমি মাস্ক পরে থাকায় আমার হঠাৎ হঠাৎ সর্দি লাগে, আবার হঠাৎ হঠাৎ ঠিক হয়ে যায়। তো কারণ এত শীতের সাথে তো আমরা অভ্যস্ত নই, বাংলাদেশে বা আমাদের ঢাকায় এত শীত পড়ে না। ঢাকায় তো শীতকালেও শীত পড়ে না, শীতকালেও দেখা যায় 27 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে থাকে। তো সেদিক থেকে এখানে মাইনাস আমাদের জন্য অনেক কিছু। আর আমরা একটু পরেই নামবো, নেমে একটা জায়গায় চা খাবো। আর যেহেতু এই শীতের সাথে মানানসই কোনো জ্যাকেট আমাদের নেই, তাই আমরা মাইনাসের একটা জ্যাকেট ভাড়া করব। কারণ আমি যদি বাংলাদেশ থেকে মাইনাসের জ্যাকেট কিনে নিয়ে আসি, সেটা আমার জন্য লস। সেই জ্যাকেট দেশে
নিয়ে গিয়ে আমি আসলে কিছুই করতে পারবো না। তো এখানে ভাড়া নেওয়ার সিস্টেম আছে, আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন। সম্ভবত 200-250 থেকে আপনি যে কোনো কিছু এখানে ভাড়া নিতে পারবেন। আবার কেনারও সিস্টেম আছে, কিনতেও পারবেন। আর্মি ক্যাম্পের কাছে চলে এসেছি। এখানে আসলে ভিডিও করা নিষেধ, বাট আমি আসলে ভুল করে ক্যামেরা অন ছিল তো ভিডিও হয়ে গেছে। তো আমরা সাঙ্গু লেকের কাছে চলে এসেছি, একটু পরেই নামবো। আমাদের মূলত নাথুলা পাস, 0 পয়েন্ট এবং লাচুং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তার প্রথম কারণ হচ্ছে আমরা বাঙালি, বাঙালি বলতে বাংলাদেশি, সে কারণে আমাদের পারমিশন ছিল না, পারমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরও একটা কারণ ছিল, সেদিন কেউই যেতে পারেনি। তার কারণ ছিল হচ্ছে ওই দিকে খুব বেশি ঠান্ডা ছিল, তো সেটা আসলে সহ্য ক্ষমতার বাইরে সবার জন্যই, যে কারণে ওই দিন সবার জন্যই বন্ধ রাখা হয়েছিল। এই গরুর মতো দেখতে প্রাণীগুলোর নাম নাকি ইয়াক। আমাদের এক ফ্রেন্ড ভিডিও করতে গিয়ে ওর গুতাও খেয়েছে। তো চলে এসেছি সাঙ্গু লেকে। এই লেকটি হচ্ছে মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট উপরে। আমরা আরও উপরে যাব কেবল কার দিয়ে, পাহাড়ের একদম চূড়ায়। সেখানে দাঁড়িয়ে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা। যদিও এখন রোদ খুব একটা নেই, আছে মোটামুটি, কিন্তু মেঘও আছে, আর যে কারণে কাঞ্চনজঙ্ঘাটা কিছুটা ঢেকে আছে, ওভাবে দেখার সুযোগ নেই। আর রোদের তাপ যখন কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে না, তখন আরও সৌন্দর্য বেড়ে যায়, সেটা হয়তো দেখতে পাবো না। এই যে কেবল কারে চড়লাম, ওপর থেকে একদম নিচের ছোট্ট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, মেঘগুলো দেখা যাচ্ছে, আরও কাছে চলে এসেছে। মোট 6 জন বসতে পারে একটি কেবল কারে। পায়ে হেঁটে আরও কিছুটা উপরে আসতে হয়েছে, পুরোপুরি কেবল কার দিয়ে আসা যায় না। এই যে বরফের দলা পাকিয়ে আমি এখন মারবো দূরে। কিছুটা সামনে গেলেই নাথুলা পাস, যেখানে যাওয়ার পারমিশন আজ কেউই পায়নি। আমাদের ভাগ্যটা এতটা অপ্রসন্ন হবে বুঝতেই পারিনি। যাই হোক, যতটুকু দেখেছি তা দেখেই আসলে আমি মুগ্ধ। কেবল কারে চেপে এবার নিচে নেমে যাচ্ছি, ঘুরে দেখব পুরো সাঙ্গু লেকটা। এরপর আমরা চলে যাব যেখান থেকে জ্যাকেট নিয়েছিলাম মাত্র 200 টাকায়, সেখানে জ্যাকেট ফিরিয়ে দিয়ে আমরা আমাদের কিছুটা ক্ষুধা নিবারণ করে ফিরে যাব গ্যাংটক শহরে নিজ হোটেলে। তাছাড়া গাইডও আমাদের তাড়া দিচ্ছিল, কারণ এখান থেকে ফেরার পথে নাকি কুয়াশাটা বেড়ে যায়, মেঘটা বেড়ে যায়, যে কারণে রাস্তা ঠিকঠাক দেখা যায় না। যেতে যেতে দেখবো তাদের এই কথা সত্যিই না মিথ্যা। এই সেই সাঙ্গু লেক, যেটা মাইনাসের সময় একেবারে বরফে ঢেকে যায় এবং এটার উপর দিয়ে নাকি হেঁটে বেড়ানো যায়। যে সুযোগটা আমরা এবার গিয়ে পাইনি, কারণ এখানে একেবারে বরফ ছিল না। আমি যদি হাঁটতে যেতাম নিশ্চিত ডুবে মরতাম, কারণ আমি সাঁতার জানি না। ফেরার পথে জ্যাকেট ফিরিয়ে দেওয়ার সময় আমরা সেই একই দোকানে নুডলস, তারপর সুপি নুডলস, এগুলো খেয়েছি, চা খেয়েছি। সিকিমের এর আগে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওরা নুডলসের মধ্যে অনেক সয়া সস মিক্স করে। তো এখানে বানানোর আগে বলে দিয়েছি যেন সয়া সসটা একটু কমিয়ে দেয়, কারণ টেস্ট খুব বাজে হয়ে যায় তখন।
ঘড়িতে এখন সময় দুপুর 2:30 কি 3টা। ভাবতেও পারিনি এই সময় এত কুয়াশা থাকতে পারে। গাইড ঠিক কথাই বলছিল, কুয়াশা বেড়ে যেতে পারে এবং তখন ফিরে যাওয়াটা ডিফিকাল্ট হতে পারে। সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় ছিল তার গাড়িতে হেডলাইট ছিল না। যখন এটা জানলাম তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ চিন্তা করেন এমন কুয়াশাচ্ছন্ন জায়গায় হেডলাইট যদি নষ্ট থাকে কতটা বিপজ্জনক হয়। যাই হোক, একটা ওয়াটারফলে নামলাম। কুয়াশার কারণে ওয়াটারফল দূর থেকে দেখা যাচ্ছে না। শব্দটা শোনেন। বিকেল 5টার মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের এই বড় গাড়িটি নিতে হয়েছিল কারণ একজন গাইড সঙ্গে নেওয়া আবশ্যক ছিল। নন ইন্ডিয়ান যারা, তাদের একজন গাইড মাস্ট সাথে নিতে হয় এবং এ কারণে আমাদের বড় গাড়ি নিতে হয়েছিল। সঙ্গে কিন্তু 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের ফটোকপি এবং ভিসার কপি জমা দিতে হয়েছিল এবং আপনারা যারা আসেন তারা সাথে করে 10 কপি অন্তত এগুলো নিয়ে আসবেন। রাতে কিন্তু আমরা আবারও সেই আসলাম বিরিয়ানিতে যাব। সেখানে আমরা গত রাতে ডিনার করেছিলাম। তো তিনি কথা দিয়েছিলেন আমাদের জন্য আজকে ভুড়ি রান্না করবে। তো গিয়ে দেখি তিনি তার কথা রেখেছেন কিনা।